গভীর রাতে হঠাৎ করে তেষ্টা পেতেই জল খাবার জন্য উঠে বসি। ঘুমন্ত অবস্থাতেও সামনের টেবিলে চোখ পড়তে লক্ষ্য করলাম জাহাজটার গায়ে কেমন যেন গাঢ় বাদামি আভা জড়িয়ে রয়েছে। অথবা এটা হয়তো আমার চোখের ভুল, রংটা কালো হওয়া অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, ঘরের নীলচে বাতিটাও কি আচমকা ম্লান হয়ে এসেছে? ধুর, এসব আবল তাবল বকছি। খুব সম্ভবত চোখে পাওয়ার বেড়েছে, চশমা ছাড়া এমনিতেই কম দেখি। এইসব ভেবে দু চোখ কচলে পুনরায় সেই শোপিসের দিকে তাকাতেই বোধ হলো কোথায় কালো আর বাদামি বর্ণ, এই তো দুধ ধোয়া ধপধপে শুভ্র সৌন্দর্য। জাহাজটার পাশেই ছিল জলের গ্লাস। আমার আবার প্রতি রাতে ঘুম ভাঙলে তেষ্টা পাবার অভ্যাস আছে, তাই ঢকঢক করে সমস্তটা পান করার পর এখন একটু সুস্থ বোধ হচ্ছে। এরপর যথারীতি বিছানার দিকে পা বাড়াতে যাব, এমন সময় কেউ যেন ইচ্ছাকৃতভাবে ফাঁকা গ্লাসটা মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। কে কে এই ঘরে আমি ছাড়া কি কেউ রয়েছে? কি হলো? আমার প্রশ্নের উত্তর দাও। উফ, এবার দেখছি ইঁদুর কল না পাতলে এদের জ্বালায় কোনদিন হার্ট অ্যাটাক হয়ে অকালে মরব। যদিও আমি কলকাতা শহরের এমন একটা জায়গায় বসবাস করি যেখানে বাড়ির খুব কাছেই বাজার, দোকান, পুলিশ ফাঁড়িও রয়েছে, তবুও বয়সের কারণে আজকাল সাহস যেন সাথ দিতে চায় না। লোকে কি আর সাধে বলে? সময় থাকতে বিয়ে থা করে সংসারী না হলে বৃদ্ধ বয়সে প্রবল অর্থসম্বল নিয়েও গৃহী সুখ কেনা যায় না। মাত্র ৪৫-এর দোরগোড়ায় এসেই আমার যদি এমন উপলব্ধি হয়, তাহলে পরবর্তী দিনগুলো কেমন কাটবে সেইটা কল্পনা করেই মাঝে মধ্যে আঁতকে উঠি। এছাড়াও বেখেয়ালি স্বভাব আমার চরিত্রের চিরন্তন সঙ্গী। এই তো তার প্রত্যক্ষ প্রমাণ হাতে নাতে পেলাম। অতি সাবধানে চলাফেরা করার পরেও পায়ের বুড়ো আঙুলটায় ছোট্ট একটা কাঁচের টুকরো বিঁধেছে। অগত্যা ল্যাংড়াতে ল্যাংড়াতে আরও খানিকটা এগিয়ে গিয়ে দেওয়াল ধরে ভারসাম্য রেখে ওই টুকরোটা বার করতেই গল গল করে রক্তের স্রোতে মেঝে ভিজে উঠল। ইস, শনিবারে এমন কাণ্ড না ঘটালে কি খুব ক্ষতি হতো। ঘড়ির কাঁটা বলছে রাত ৩:৩, তাই সেই সূত্র ধরেই পরের দিনের হিসাব কষলাম। তুমি তো একা নও, আমি সব সময় তোমার সাথে ছায়ার মতো একাত্ম হয়ে রয়েছি। শত চেষ্টা করলেও আমার বাঁধন উপেক্ষা করতে পারবে না। এই কণ্ঠস্বর খুব চেনা ঠেকছে, কোথায় যেন বহুবার শুনেছি। কিছুতেই মনে করতে পারছি না। কে তুমি? কে তুমি? কে তুমি? এই ঘরে প্রবেশ করেছই বা কার অনুমতি নিয়ে? কে 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 তুমি? নিজের স্বামীর কাছে আসতেও বুঝি বাইরের মানুষের অনুমতি লাগবে? এই বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? এই আমায় বাঁচাও, আমায় বাঁচাও, এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করো। আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও। আমিও সেদিন মরতে চাইনি, কিন্তু আমার চিৎকার, দাপাদাপি, অঝোর ধারার কান্না দেখেও সব কটা পাষাণ পুত্তলি হয়ে দাঁড়িয়েছিল। কেন? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? রূপ, গুণ, বিদ্যা কোনটার খামতি ছিল? আমি তোমার সবটা বুঝিয়ে বলছি, দয়া করে আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। না, আজ আমার কাছে সমস্ত সময়ের সীমানা ছিন্ন হয়ে গিয়েছে। চলো চলো, তোমাকেও আমার সাথে যেতে হবে। কোথায় কোথায় নিয়ে যেতে চাইছো? আমি নিজের ঘর ছেড়ে এক চুলো নড়বো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। মানুষের সাথে তর্ক করা মানায়, কিন্তু অশরীরী শক্তির সাথে পেরে উঠবে কি? তুমি তুমি আমাকে ভয় দেখাতে চাইছো? হ্যাঁ, ভয় দেখাতে চাইছো? মিথ্যা আস্ফালন নয়, জীবনে এই প্রথমবার তোমাকে সতর্ক করে দিচ্ছি। এই রূপ দেখে যদি ভয় পাও, তাতেই তোমার মঙ্গল। নীলচে বাতির আলোটা ক্রমশ জোরালো হয়ে ঘরের ঈশান কোণে জমাট বেঁধেছে। কণ্ঠটাও ওদিক থেকেই ভেসে আসছে। এরপর শুরু হলো নিজে থেকে আলো বন্ধ আর জ্বলে ওঠার খেলা। শেষবারের জ্বলনের সাথেই মহুয়া পিছনে ঘুরে থাকা জবুথবু অবস্থায় পেঁচার মতো গাড়টা মুন্ডু থেকে সোজা করে এমন খিঁচুনি দিল যে মরার আগেই সর্বাঙ্গ ঠান্ডা হয়ে গিয়েছিল। না,
এতদিন সেই চোখের দিকে তাকিয়ে সেই গভীরতায় আমার ডুবে যেতে ইচ্ছা করত। আজ সেখান থেকে শুধুমাত্র লাল রক্ত ঝরছে, আর মহুয়ার দাঁতগুলো কি বিভৎস! এক দৃষ্টে বেশিক্ষণ চেয়ে থাকাও দায়। ফলত ওই পরিস্থিতিতে আমি কি করব, কোথায় পালাবো, কাকে ডাকবো, এসব কিচ্ছু মাথায় না আসায় বাধ্য হয়ে বাথরুমের দিকে ছুটে গিয়ে দরজাটা ভিতর থেকে বন্ধ করতে। আলো নেই, পিচ্ছিল পরিবেশ, পায়ের কাছে কিছু ঠেকলেও নিজে থেকে ভয়ে তুই পা পিছিয়ে যাচ্ছি। আমাকে একা ফেলে যেও না। অনেকগুলো বছর তোমার পথ চেয়ে প্রহর গুনেছি, কিন্তু আর নয়। তুমি সেই সময়ও আমাকে ফাঁকি দিয়ে অন্য একটা মেয়ের সাথে। না না মহুয়া, তুমি আমাকে ভুল করছো। যেই কথা রটেছিল তা অর্ধসত্য। বৃন্দা কখনোই তোমার আমার মাঝে আসতে চাইনি, বরং তুমি চলে যাওয়ার পরই আমার দুরবস্থা দেখে ওর সাথে আমার গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বিশ্বাস করো, আমি জ্ঞানও তো তোমায় ঠকাতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমায় গর্হিত কাজ করতে বাধ্য করেছিল। সেদিন ক্যাসিনোতে গৌহারান হারার পর ওই ভিনদেশী লোকটা যখন তোমার দিকে কুদৃষ্টি দিতে শুরু করে, সেই কামনা লিপ্ত চাউনি আমি সহ্য করতে পারিনি। আমার সারা শরীরে যেন আগুন জ্বলছিল। কেন জানি না, এসবের কারণে তোমার উপর বড্ড রাগ হয়। যেই মেয়ে চিরকাল লোকচক্ষুর আড়ালে থাকতেই অভ্যস্ত, সে কেন হঠাৎ করেই ওই সময় পরপুরুষের সামনে দাঁড়িয়ে নিজের মূল্য অনুধাবন করবে, এটা বোঝার মতো বোধটুকু তখন আমার মধ্যে অবশিষ্ট ছিল না। এদিকে বাজিতে হারার পরে ওই ভিনদেশীর হাতে তোমাকে তুলে দেওয়া নিয়ে অস্বীকৃত হলে ও বোধহয় রাগের মাথায় আমাকেই শেষ করে ফেলতো। তাই বংশের নাম বাঁচিয়ে সর্বস্বতে নিজের দোষ থাকা সত্ত্বেও নিরীহ স্ত্রীকে জাহাজ থেকে ঠেলে ফেলে তার উপর একের পর এক শক্ত পাটাতনের বাড়ি মেরে সে যতক্ষণ না পর্যন্ত রক্তাক্ত, ক্লান্ত, শিথিল হয়ে ডুবতে শুরু করে, তার জন্য জুলু জুলু নয়নে চেয়েছিলে, তাই তো? আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সবকিছু করতে প্রস্তুত। সবকিছু বলো কি পেলে তোমার আত্মা শান্তি পাবে? পাশের ঘরে যে জাহাজটা আছে ওটাও আমি আজ বিকেলে অফিস থেকে ফেরার সময় তোমার স্মৃতিতে কিনে এনেছি। কেউ মুখ ফুটে স্বীকার না করলেও ওই অপমৃত্যু নিয়ে সকলের মনেই একটা সন্দেহ কাজ করছে। বিশ্বাস করো, সেদিনের ওই ঘটনার পর থেকে আজ অবধি আমি তোমার বাবা মায়ের চোখের দিকে চাইতে পারিনি। সমুদ্র যে মরা নেয় না, দ্বিগুণ করে ফিরিয়ে দেয়। তাই তো আমার যথার্থ সঙ্গী রূপে তোমাকেও টেনেছে। দরজার উপর করাঘাতের শব্দ হয়, কিন্তু বাথরুমের বালতির উপর ওই জাহাজটা এলো কি করে? মাছ, কীট, পরজীবীদের দৌলতে সমস্ত মাংস চামড়া পচে শরীর বলতে এখন শুধু কঙ্কালে এসে ঠেকেছে, আর সেই হাড়ই ওই জাহাজের ভিত। না, আমাকে বেরো না। এরপর দ্রুত বেগে ছিটকিনি খোলার চেষ্টা করলে সেই অবকাশ কেড়ে নিয়ে পেছন থেকে শক্ত দুটো হাত আমার পা টেনে ধরে। আমিও শরীরের ভারসাম্য হারিয়ে একেবারে মুখ থুবড়ে পড়তেই সামনের কয়েকটা পোক্ত দাঁত ভেঙে যায়, সারা মুখে থকথকে রক্তের বন্যা বয়ে যায়। শত হাতড়েও এমন কিছু পাইনি জানিয়ে সেই দুর্বার আক্রমণ প্রতিরোধ করা যেতে পারে। জাহাজরূপী শোপিসের জানলাগুলো সন্ধ্যার সময় নামি দামি আলোয় বড় নিখুঁত মনে হয়েছিল, কিন্তু এখন টের পাচ্ছি ওগুলো আসলে মহুয়ার নখ দ্বারা প্রস্তুত। বুকের বাম দিকে একের পর এক তীক্ষ্ণ আঁচড় কেটে দাঁত দিয়ে সেই স্থানের মাংস খুবলে যখন শেষে টেনে হিচড়ে হৃৎপিণ্ডটা বার করে আনলো, সেই মুহূর্তে মহুয়ার মুখে বিজয়ীর হাসি যেন বাঁধ মানতে নারাজ। বলেছিলাম না তোমাকে মরতেই হবে? লক্ষ্মীটি, এসো বলছি, এসো। খুব কষ্ট হচ্ছে। আমি তোমার বহে পড়ছি, ছেড়ে না।
ওর দয়া হয়নি। শেষে বাথরুমের মেঝেতে দপ দপ করছে অপরাধীর টাটকা হৃৎপিণ্ড। আমি যে আজ মরলাম এই খবরটাও যতদিনে বাইরে প্রচার পাবে, ততদিনে ইঁদুর, পোকা, মশা, মাছি এসে আমার শরীরটাও মুয়ার মৃত শরীরটার মতো বিভৎস দুর্গন্ধময় প্যাচ প্যাচে করে তুলবে। আচ্ছা, সঠিকভাবে সৎকার না করলে কি আত্মা মুক্তি পায় না? মৌয়ার মৃত্যুর পর শ্রাদ্ধ, ঘাট কাজ সবই তো নিজের হাতে সম্পন্ন করেছিলাম, তবুও আজ আমার এমন অবস্থা করল। এবার আমার সৎকার করবে কে? নাকি আমিও চিরকাল অপঘাতে মরার দায়ে মহুয়ার মতো এই জগতের আনাচে কানাচে মিশে থাকবো?